আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা প্রকৃতি প্রত্যয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা প্রকৃতি প্রত্যয়ের উপরে আরও একটি ক্লাস নিয়ে আলোচনা করব। সবাইকে নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো তোমরা তোমাদের উপকরণগুলো নিয়ে বসে যাও এবং ক্লাসটি উপভোগ করার চেষ্টা করো। গত ক্লাসে আমরা ঠিক যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আজকে শুরু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, গত ক্লাসে আমি দুটো উদাহরণ দিয়েছিলাম। দেখো, এরকম ছিল: শীতল কর্তব্য, এটা কিছু না কর্তব্য বলছিল এরকম: শীত যোগ ল কি যোগ তব্য, আচ্ছা, কি যোগ তব্য, এরকম ছিল। আজকেও এখান থেকে শুরু করে এরপরে আমরা আগানোর চেষ্টা করবো। যাই হোক, দেখো, গত ক্লাসে এখানে দেখেছিলাম যে আমরা এই যে শীত এবং ক্রি, শীত হচ্ছে এখানে মূল শব্দকে বলা হয় প্রকৃতি, এবং ল হচ্ছে এখানে ল এবং তব্য, এগুলো হচ্ছে প্রত্যয়। অর্থাৎ শীত এবং ক্রি হচ্ছে প্রকৃতি, ল এবং তব্য হচ্ছে প্রত্যয়। যেহেতু এখানে দুটো বাক্য আছে, শীত এটা একটা নাম শব্দ বা নামমূল, আর ক্রি এটা হচ্ছে ক্রিয়া থেকে এসছে। ক্রিয়া থেকে আসার কারণে ক্রিয়া হচ্ছে ক্রিয়ামূল বা ধাতুমূল বা ধাতু, যেটাই আমরা বলি না কেন। তাহলে আমরা এই শীতকে কি বলবো? শীতকে বলবো, শীত তো একটা প্রকৃতি। কি প্রকৃতি? শীতের যেহেতু এটা নাম শব্দ থেকে এসছে, এই জন্য এটাকে বলবো আমরা নাম প্রকৃতি, এবং ক্রিকে আমরা বলবো কি? ক্রিয়া প্রকৃতি। ঠিক তেমনি ভাবে যেহেতু এই লটা নাম প্রকৃতির সাথে যুক্ত হয়েছে, এই জন্য এই ল প্রত্যয়টাকে আমরা বলবো কি? তদ্ধিত প্রত্যয়। আমরা কি বলবো? তদ্ধিত প্রত্যয়। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করতে হবে, নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয়। এবং ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। কি প্রত্যয় বলে? কৃৎ প্রত্যয়। তার মানে আমরা বুঝলাম যে নাম শব্দের মূলকে নামমূল বা নাম প্রকৃতি বলে, এবং ক্রিয়া শব্দের মূলকে ক্রিয়ার মূলকে ক্রিয়া প্রকৃতি বা ধাতু বলে। এবং ক্রিয়া প্রকৃতির সাথে যে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে, আর নাম প্রকৃতির সাথে যে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। এখন খেয়াল করো, তার মানে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি, এই যে শীতল এবং কর্তব্য, এই শব্দ দুটো তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে কিসের মাধ্যমে? এই শীত যোগ ল, এই দুটোর মিলনের ফলে বা দুটোর মাধ্যমে, প্রকৃতি প্রত্যয় একসাথে করার মাধ্যমে, এবং ক্রি যোগ তব্য, এই দুটোর মাধ্যমে। অর্থাৎ প্রকৃতি প্রত্যয় মিলে, একটা প্রত্যয় মিলে তৈরি হয়েছে নতুন আরেকটি শব্দ। এখন তাহলে এই শব্দগুলোকে আমরা কি বলবো? এই শীতলকে আমরা বলবো, শীতল এবং কর্তব্য দুটোকেই বলবো কি? প্রত্যয়ান্ত শব্দ। অর্থাৎ প্রকৃতি এবং প্রত্যয় যুক্ত হওয়ার ফলে যে নতুন শব্দ বা নতুন কিছু আমাদের সামনে আসে, সেটাকে আমরা প্রত্যয়ান্ত শব্দ বলবো। ওকে, তাহলে আমরা প্রকৃতি এবং প্রত্যয় সম্পর্কে যে প্রাথমিক ধারণা, সেটা আমরা অলরেডি পেয়ে গেছি। এখন এখান থেকে আমরা সামনে আগানোর চেষ্টা করব।
দেখো এখানে আমি একটি উদাহরণ রেখে দিয়েছি, এর কারণ আছে আমি বলবো। আচ্ছা, আর একটি বিষয় এখানে বলে রাখা প্রয়োজন, প্রত্যয় কোথায় যুক্ত হয়? প্রত্যয় কোথায় যুক্ত হয়? নিশ্চয়ই শেষে যুক্ত হয়, তাই না? নিশ্চয়ই শেষে। আমরা এখানে দেখলাম প্রত্যয় যুক্ত হয় শব্দের শেষে, এবং প্রত্যয় যুক্ত হওয়ার ফলে আমরা কি পাই? প্রত্যয় যুক্ত হওয়ার ফলে আমরা নতুন আরেকটি শব্দ পাই, নতুন কিছু আমরা দেখতে পাই, নতুন অর্থযুক্ত নতুন শব্দ পাই। যাই হোক, আমরা এই উদাহরণটা রেখে দিলাম। এখানে দেখো, এখানে আমি আরো একটি উদাহরণ দেব। আর একটি বিষয় তো একেবারেই বলা হয়নি, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই যখন কৃত প্রত্যয় নির্ণয় করব, খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমরা যখন কৃত প্রত্যয় নির্ণয় করব তখন কি করতে হবে? কৃত প্রকৃতির আগে বা ধাতুর আগে এই ধাতু চিহ্ন দিতে হবে। এটাকে রুট ওভার, ম্যাথ বা অঙ্ক সাবজেক্টে তোমরা যারা রুট ওভার ব্যবহার করো, এটাকে রুট ওভার চিহ্ন বলে। অর্থাৎ এরকম একটা চিহ্ন আমাদের কি করতে হবে? দিতে হবে। কিসের আগে? ধাতুর আগে। যেভাবে আমি দিয়েছি এখানে, অবশ্যই এটাকে দিতে হবে। এই চিহ্ন না দিলে কি হবে? এই চিহ্ন না দিলে তোমার কিন্তু ধাতু চিহ্নিত হবে না। এটা হচ্ছে ধাতু চিহ্ন। অর্থাৎ ধাতু চিহ্ন আমরা অবশ্যই কি করব? প্রকৃতি নির্ণয় করার সময়, অর্থাৎ প্রকৃতি প্রত্যয় নির্ণয় করার সময় যদি সেটার মধ্যে থেকে ধাতু বের হয়ে আসে, অবশ্যই ধাতুকে চিহ্নিত করার জন্য আমরা কি করব? এই রুট ওভার চিহ্ন আমরা ব্যবহার করব। ওকে, যাই হোক, এটা বলছিলাম শিক্ষার্থী বন্ধুরা। এখন খেয়াল করে দেখো, এখানে দুটি শব্দ আছে। একটি হচ্ছে ঔপন্যাসিক, উপন্যাস যৌগিক, কর্তব্য, ক্রিযোক্তব্য। এখানে একটু খেয়াল করে দেখো তো, কিছুটা আমাদের যে প্রকৃতি প্রত্যয় ছাড়াও কিছু একটা পরিবর্তন এর মধ্যে আছে। দেখো এখানে দেয়া আছে ঔপন্যাসিক, ঔপন্যাসিক, কিন্তু এখানে দেয়া আছে উপন্যাস। এখানে আছে কর্তব্য, এখানে আছে ক্রি। এখানে কর না হয়ে ক্রি হলো কেন? এখানে ঔপন্যাস না হয়ে এখানে উপন্যাস কেন হলো? এইটাই মূলত আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। এর জন্য আমাদের কতগুলো সূত্র আছে। ব্যাকরণবিদরা আমাদের সামনে কতগুলো সূত্র তুলে ধরেছেন। এই সূত্রগুলো আমরা জানার চেষ্টা করব, এবং সূত্রগুলো জানার মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে আসলে কেন এখানে ও না হয়ে উ হয়েছে, এখানে কর না হয়ে ক্রি হয়েছে। অবশ্যই আমরা সেটাকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, এখন এইখানে এই পাঁচটাতে খেয়াল করো। দেখো এখানে আমরা লিখেছি গুণ, এখানে লিখেছি বৃদ্ধি, এখানে আরো কিছু বিষয় আমরা লিখেছি। ওকে, এখন এখান থেকে আমি আসি। দেখো এই যে উপন্যাস, এটা নিশ্চয়ই কি একটা নাম শব্দ। নাম শব্দের পূর্বে খেয়াল করে দেখো, বা শব্দের পূর্বে বা প্রথমে কিছু স্বরের পরিবর্তন হয়, স্বরধ্বনির পরিবর্তন হয়। সেই স্বরধ্বনির পরিবর্তনটাকে ব্যাকরণবিদরা গুণ এবং বৃদ্ধি। আমি আবারও বলছি, শব্দের শুরুতে কিছু স্বরধ্বনির পরিবর্তন হয়, সেই পরিবর্তনটাকে ব্যাকরণবিদরা গুণ এবং বৃদ্ধি বলে চিহ্নিত করেছেন। এখন এরপরে এটা না হয় আমরা বুঝলাম, দ্বিতীয়টা কর্তব্য, ক্রিযোক্তব্য যে হলো, এটাকে কিভাবে পরিবর্তন হয়েছে। দেখো এখানে এটা না, এটা আমি অন্য একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে তোমাদের সুবিধা হবে। মুক্তি, ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, আমি তিনটা উদাহরণ এখানে দিয়েছি। তিনটা উদাহরণেরই আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব। প্রথমে এটা আসি। এই যে স্বরের পরিবর্তন হলো, আমি বলেছিলাম যে
শব্দের প্রথমে কিছু স্বরের পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে কি বলে? গুণ বা বৃদ্ধি বলে। এখন এখানে আমি আসি, এখানে কিভাবে স্বরের পরিবর্তন হলো বা গুণ বা বৃদ্ধির হলো। খেয়াল করো, এখানে কতগুলো টার্মস আমি দিয়েছি। দেখো, শব্দের ভিতরে যদি প্রথমে এ থাকে তাহলে সেটাকে পরিবর্তন হয়ে কি হবে? ই বা রস্বই বা দীর্ঘই হবে, ও থাকলে রস্ব বা দীর্ঘই হবে, অর থাকলে রি হবে। বৃদ্ধির ফলে কি হয়েছে খেয়াল করো, বৃদ্ধির ফলে কি হবে? আ থাকলে অ হবে, ঠিক এটা বিপরীতটা। ওই থাকলে রস্বই দীর্ঘই বা এ হবে, ও থাকলে রস্বই দীর্ঘ বা ও হবে, আর থাকলে আবার রি হবে। খেয়াল করতে হবে, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে কি করবে? মাথায় সেট করে নিতে হবে। এগুলো যদি আমাদের মনে না থাকে অবশ্যই কোনোভাবেই সম্ভব না। কোনো মুখস্থ তুমি কতগুলো করতে পারবা, কোনোভাবেই সম্ভব না প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা। আর এইগুলো যদি তোমার মাথার মধ্যে থাকে, তোমার কাছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা আমি মনে করি খুবই সহজ হয়ে যাবে। এখন আমরা দেখবো এখান থেকে যে ওই ওখানে যে রুলসগুলো আছে, নিয়মগুলো আছে, সেই নিয়মের কোনটা অনুযায়ী এখানে পরিবর্তন হলো। এখানে খেয়াল করো, ও থাকলে পরিবর্তন হয়ে কি হয়ে যায়? উ দীর্ঘ উ বা ও হয়ে যায়। ঠিক তেমনটা এখানে ঘটেছে। দেখো, এখানে ছিল কি? ও উপন্যাসিক। আমরা জানি যে উপন্যাস একটা শব্দ। সেই উপন্যাসটা কি ও দুই লেখা হয়? না, ও দুই লেখা হয় না, উ দুই লেখা হয়। কেন লেখা হয়? কারণ এইভাবে গুণ বৃদ্ধির ফলে ওটা পরিবর্তন হয়ে উ হয়ে যায়। তার মানে এখানে ও, আমরা এই ওটাকে পরিবর্তন করেছি কি? বৃদ্ধির মাধ্যমে ও পরিবর্তন হয়ে কি করেছি? উ লিখেছি এখানে। এরপরে উপন্যাস, যেখানে যেহেতু এখানে অতিরিক্ত শব্দ আমাদের সামনে চলে আসে ইক, আমরা প্রথমে ইকটা লিখলাম, ইক। বাকি থাকলো কি? ঔপন্যাস। যেহেতু ঔপন্যাস হয় না, উপন্যাস হয়। কেন উপন্যাস হয়? কারণ ও পরিবর্তন হয়ে উ হয়ে যায়। এভাবে বৃদ্ধির ফলে আমাদের কি হলো? ও পরিবর্তন হয়ে উ হয়ে গেল। এটা আমরা বুঝতে পারলাম। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? বুঝতে এটাই পারলাম যে শব্দের শুরুতে স্বরের পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে গুণ বা বৃদ্ধি বলে। সেই পরিবর্তনটা কিভাবে হয়? ঠিক এখানে এই যে যতগুলো দেয়া আছে, এই পরিবর্তনগুলো স্বরের প্রথমে থাকলে হবে, এ থাকলে ওটা হবে, ও থাকলে ওটা হবে, ভাবে হবে। এরপরে আমরা আসি, আমি আরেকটি কথা লিখেছি, ধাতুর শেষে পরিবর্তন। অর্থাৎ ধাতুর শেষে পরিবর্তনটা থাকলে কিভাবে হবে? খেয়াল করো, ধাতুর ভিতরে শেষের পরিবর্তনটা এভাবে হবে, ক্রিয়ার মধ্যে বা শব্দের মধ্যে যদি ক থাকে, খ থাকে, গ থাকে, দ থাকে, ভ থাকে, তাহলে এভাবে পরিবর্তন হবে। খেয়াল করে দেখো, এই মুক্তিটাকে আমরা সেভাবেই সাজিয়েছি। মুস যোগ তি কিভাবে হলো? আচ্ছা, আমরা প্রথমে কি করলাম? এই তি ধরে না যে আমরা তিটাকে আলাদা করে দিলাম। হ্যাঁ, মূল শব্দ আমরা ধরলাম যে মুখ হবে, মুখ যোগ তি। আমরা যদি এভাবে সাজাই মনে মনে, মুখ যোগ তি, কিন্তু মুখ যোগ তি কিভাবে হয়? খেয়াল করো, এখানে ময়েরসুই দিলাম, কিন্তু এখানে খেয়াল করে দেখো, উ থাকলে ভ থাকলে উ, আবার উ থাকলে ভ হয়। কিন্তু এখানে একটু বিষয় লক্ষ্য রাখতে হবে, যদি সরাসরি উ থাকে তাহলে পরিবর্তন হবে, কিন্তু যদি সরাসরি উ না থেকে কি থাকে? উকার থাকে, তাহলে উকারের কোনো পরিবর্তন হয় না। ঠিক তেমনিভাবে ময়রসুকার আছে, আমরা ময়রসুকার দিলাম। এরপরে ময়রসুকার দেওয়ার পরে কি থাকে? খেয়াল করে দেখো, আর একটু বিষয় এখানে আছে, খেয়াল করে দেখো, যদি ক থাকে তাহলে পরিবর্তন হয়ে কি হয়? ক থাকলে পরিবর্তন হয়ে কি হয়? চ বা ঝ হয়। ক এর পরিবর্তনে আমরা কি লিখলাম? চ বা ঝ লিখলাম। এখানে চ লিখলাম, যেহেতু এটা একটি সংস্কৃত প্রত্যয়, এই জন্য আমরা রুটুবার চিহ্ন দিয়েছি। তোমার কাছে মনে হতে পারে স্যার মুক্তি কিভাবে প্রত্যয় হয়? আসলে কিভাবে প্রত্যয় হয় ওটা আমাদের জানার দরকার নাই, এটা সংস্কৃত শব্দ, এই জন্য এটা কি হয়েছে এরকম, এটা ধাতু হয়েছে বা ক্রিয়া ধাতুমূল হয়েছে। ওকে, তার মানে আমরা কি বসালাম? এখানে কয়ের পরিবর্তে চ বসালাম। কয়ের পরিবর্তে চ বসানোর পরে এখানে কি থাকে? এখানে থাকে ই আর ত। তাহলে আমরা কি করলাম? শেষে আবার এই ত বসিয়ে দিলাম, তয় রসিকার বসিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আবারও বলছি, আমি আবার রিপিট করছি। দেখো, ধাতুর শেষে পরিবর্তন,
এখানে কি হয়েছে, শেষের দিকে পরিবর্তন হয়েছে, কিসের? ব্যঞ্জনের পরিবর্তন হয়েছে, ব্যঞ্জনের। খেয়াল করো, এখানে আরেকটি বিষয় বলে রাখা প্রয়োজন। শব্দের প্রথমে পরিবর্তন হয় স্বরের এবং ধাতুর শেষে পরিবর্তন হয় ব্যঞ্জনের। এখানে কিন্তু ব্যঞ্জনের পরিবর্তন হয়েছে। ময়ের অসুকার আছে, ময়ের পরিবর্তে কি হওয়ার কথা? ব হওয়ার কথা, কিন্তু ব না হয়ে কি হয়েছে? হয়েছে উই হয়েছে, এখানে উটাই হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে কি, ওখানে যদিও আমি লিখে দিইনি, কারণ এটাই হচ্ছে সরাসরি যদি উকার থাকে তাহলে উকারের কোনো পরিবর্তন হবে না। তার মানে ময়ের অসুকার আমরা দিয়ে দিলাম, তারপরে আছে কয়ের অসুকারটি, ক যদি থাকে পরিবর্তন হয় চ হয়, আমরা চ দিলাম। যেহেতু চ এর সাথে কোনো স্বর আসেনি, চ এর সামনে কি করলাম আমরা? হর্ষ চিহ্ন দিলাম, এরপর যোগ দিয়ে তয়ের অসুকার। এখানে একটি বিষয় লক্ষণীয়, আমরা যখন ধাতু নির্ণয় করব তখন ধাতুর ব্যঞ্জনের সাথে যদি স্বর না আসে তাহলে অবশ্যই কি করব? স্বরের নিচে আমরা হর্ষ চিহ্ন ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে এই উদাহরণটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে কিভাবে পরিবর্তন হলো। এই পরিবর্তনটা কিন্তু আমরা ওখানে লিখিনি, যদি শব্দের শেষে, এটা আমরা আমার নেক্সট ক্লাসে আমি তোমাদের পড়াবো, শব্দের শেষে যদি তব্য থাকে, কোনো শব্দের শেষে যদি তব্য থাকে, সেই তব্যের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই কর্তব্য থেকে সরাসরি আমরা আসতে পারি যে এখানে কর্তব্য আছে, এই তব্যটাকে এখানে আমরা লিখে দিলাম। তব্য লিখে দেওয়ার পর কি থাকে ওখানে? এখানে থাকে ক, এখানে থাকে রেফ। খেয়াল করো সেই শিক্ষার্থী বন্ধুরা, শব্দের শেষে যদি তব্য থাকে তাহলে সেই তব্দের কোনো পরিবর্তন হবে না। আরও কিছু বিষয় আছে যেটা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে এখানে কর্তব্য থেকে তব্য আমরা সামনে লিখে দিলাম, এরপরে যোগ চিহ্ন দিলাম, বাকি থাকে ক এবং রেফ। এখন ক এবং রেফ থেকে রি আসলো কিভাবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে, ক্রিয়াপদের দ্বিতীয় বর্ণে, খেয়াল করো, ক্রিয়াপদের দ্বিতীয় বর্ণে যদি র বা রেফ থাকে, ক্রিয়াপদের দ্বিতীয় বর্ণে যদি র বা রেফ থাকে, অথবা ধাতুর দ্বিতীয় বর্ণে, আমি আবারও বলছি, ধাতুর দ্বিতীয় বর্ণে যদি এখানে যদি র বা রেফ থাকে, তাহলে ওই র বা রেফ পূর্বের বর্ণের সাথে রি হয়ে যায়। এখানে আমাদের খেয়াল করো, ছিল কর্তব্য, কর্তব্য, এখানে তব্য চলে গেল, তব্য চলে গেল, চলে যাওয়ার পর এখানে থাকে ক রেফ। তার মানে তব্য চলে যাওয়ার পর ক রেফ থাকে। আমি বলেছি ধাতু বা ক্রিয়ার দ্বিতীয় বর্ণে যদি রি বা রেফ থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? পূর্ববর্তী বর্ণের সাথে রিকার হয়ে যাবে। তার মানে এখানে যোগ, এটা পরিবর্তন হয়ে ক্রি। যেহেতু এটা কি, এটা একটি সংস্কৃত প্রত্যাশাদিত শব্দ, এই জন্য এটা এরকম হয়েছে। যেহেতু এটা একটি ধাতু, ধাতু চিহ্ন অর্থাৎ রুট ওভার চিহ্ন আমরা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম হয়তো খুব অল্প বিষয়, ছোট্ট একটি বিষয়, কিন্তু তোমাদেরকে যদি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হয় অবশ্যই এই ট্রামগুলো আলোচনা করতে হবে। বইতে যদি তোমরা খুঁজতে যাও তাহলে এগুলো এভাবে দেয়া পাবে, ঠিক আছে, কিন্তু এগুলো আগে এগুলো পরে এভাবে দেয়া থাকবে। মূলত আমাদের পরিবর্তনটা কিভাবে আমরা খেয়াল করবো, দেখো আমাদের তো এটা দেয়া থাকবে না, তাই না? উপন্যাস যোগ ইক, এটা দেয়া থাকবে না। আমাদের দেয়া থাকবে কি? প্রত্যয়ান্ত শব্দ। উপন্যাসিক দেয়া থাকবে, প্রত্যয়ান্ত শব্দ আমাদের দেয়া থাকবে। এই প্রত্যয়ান্ত শব্দ থেকে আমাদের প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করতে হবে। তো এই জন্য আমরা কি করব? আমরা ঠিক উল্টো দিক থেকে একটু শেখার চেষ্টা করব। অর্থাৎ বইতে তোমাদের যেভাবে দেয়া আছে, বইতে দেয়া আছে এভাবে, যদি দুঃখিত হ্রস্ব ই দীর্ঘ ই দেয়া আছে এভাবে, কি এভাবে দেয়া আছে, মূলত হবে উল্টোটা। কেন উল্টো? তাদেরটা ঠিক আছে অবশ্যই, কিন্তু আমরা যদি একটু উল্টো করে পড়ি তাহলে কি হবে? আমাদের বুঝতে অসুবিধা হবে। ঠিক এভাবে এই উদাহরণটা থেকেও আমরা বুঝতে পারি। দেখো
এখানে ওই আছে, উ হয়েছে। আর যদি আমরা উল্টো দিক থেকে চিন্তা করতাম তাহলে কি আমরা পারতাম না? অবশ্যই পারতাম, কিন্তু এই যে আমি যেভাবে সাজিয়েছি এটা তোমাদের শিখতে সহজ হবে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি প্রকৃতি প্রত্যয় পারতে হয় অবশ্যই এই টার্মগুলো তোমাদের মনে রাখতে হবে। এগুলো সব সময় অলওয়েজ তোমাদের মাথায় রাখতে হবে। এই টার্মগুলো, গুণ বৃদ্ধির টার্মগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বইতে দেয়া আছে, কোনো অসুবিধা নেই। যদিও বইয়ের ভিতরে এই বিষয়গুলো নাও পেতে পারো, যদি এই বিষয়গুলো নাও পেতে পারো ঘাবড়ানোর কিছু নেই, এটা তো আমরা দিয়ে দিলাম। ধাতুর শেষে এভাবে পরিবর্তন হয়। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, শব্দের প্রথমে স্বরের পরিবর্তন হয়, ধাতুর শেষে ব্যঞ্জনের পরিবর্তন হয়। তো ব্যঞ্জনের পরিবর্তনগুলো কিভাবে হয়? ব্যঞ্জনের ভিতরে যদি ধাতুর শেষে যদি ক থাকে তাহলে কি হবে? চ বা জ হবে, খ থাকলে ছ হবে, গ থাকলে জ হবে, দ থাকলে ধ হবে, ব থাকলে উ, আবার উ থাকলে ব। এখন খেয়াল করো, যদি রস্য উ সরাসরি থাকে তাহলে আমরা ব লিখব, আর যদি উ না থেকে উ এর কার চিহ্নটা থাকে, যদি এই চিহ্ন থাকে অর্থাৎ এভাবে যেখানে দিয়েছি এই চিহ্ন থাকলে আমরা কিন্তু কি করব না? পরিবর্তন করব না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং উ থাকলে যে ব হয় এই উদাহরণটা আমরা নেক্সট ক্লাসে আমরা দেব। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের প্রকৃতি প্রত্যয়ের উপরে আলোচনার বিষয়। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। ভালো থাকো সবাই। পরবর্তী ক্লাসে প্রকৃতি প্রত্যয়ের আরও কিছু নতুন নিয়ম, নতুন কিছু টেকনিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো। আর একটি বিষয় না বললেই নয়, তোমাদের নেক্সট মাসের অর্থাৎ আগামী, এখন চলছে কি অগাস্ট, নেক্সট সেপ্টেম্বর মাসের 19 তারিখ থেকে তোমাদের প্রাক নির্বাচনী বা প্রি টেস্ট পরীক্ষা। অবশ্যই সেই প্রি টেস্ট পরীক্ষায় ভালো করতে হলে তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে। নিয়মিত ক্লাস পড়াশোনা না করলে তুমি কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবে না। এই জন্য আমরা কি করব, এই প্রকৃতি প্রত্যয় যে আমরা এখন পড়ছি, এই প্রকৃতি প্রত্যয় পড়ার পাশাপাশি আমরা কি করব, আমরা অবশ্যই বোর্ড সংশ্লিষ্ট কতগুলো প্রকৃতি প্রত্যয় বিগত বছরে এসছে সেগুলো আমরা জানার চেষ্টা করবো এবং শেখার চেষ্টা করবো, প্র্যাকটিস করার চেষ্টা করবো। পাশাপাশি নির্মিত অংশের যে পড়াগুলো আমি তোমাদের দিয়ে থাকি সেগুলো তোমরা প্রতিদিন খাতায় লিখে নোট করে পড়াশোনা করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।